দুর্নীতির অভিযোগে টিউলিপকে যে কোনো সময় মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করতে পারে যুক্তরাজ্য সরকার, দ্য টাইমসের প্রতিবেদন। জামায়াতের সাথে দূরত্ব বাড়ানি বিএনপির, আঘাত দিয়ে বক্তব্য না দিতে জামায়াতের নেতাদের প্রতি আহ্বান নজরুল ইসলাম খানের। আপনি যদি বলেন যে শুধু আপনি দেশপ্রেমিক আর আপনার আর এক বন্ধু দেশপ্রেমিক, তাহলে তো আমাকে বাদ দিলেন না আপনি। এটা তো কষ্ট লাগার কথা আর কি। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। বৌদ্ধ কালচারাল সেন্টারের জন্য নেপালের লুম্বিনীতে 6 একর জায়গা পেল বাংলাদেশ, মহাশ্মশান উদ্বোধন, উচ্ছ্বসিত বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শ্মশানটা আমরা এখানে সরকার থেকে পেয়ে আমরা খুবই আনন্দিত। শ্মশানটা হলো গিয়ে আমাদের শেষ ঠিকানা, এটা সরকারিভাবে দেওয়াতে আমরা সবাই খুবই খুশি এবং আনন্দিত। থামছে না চালের বাজারের অস্থিরতা, ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতা, অভিযোগের তীর রাইস মিল মালিকদের দিকে, সবজিতে স্বস্তি। শীতে কাঁপছে দেশ, সূর্য উঠলেও বইছে কনকনে ঠান্ডা, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি, বিপর্যয় জনজীবন। রোদ যতই বাড়ে তাও ঠান্ডা, হাত পা হেভি ঠান্ডা লাগে। শীতের কারণে সকালবেলা যাত্রী নেই, ভাড়া বুড়া হয় না। ভুয়া প্রকল্প দেখিয়ে ইউএনডিপি থেকে কোটি কোটি টাকা লোপাট, কোনো অস্তিত্ব নেই গবেষণার, জড়িত পরিবেশ অধিদপ্তরও। এবং দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়া ছাই হলিউড পাড়া প্যাসিফিক প্যালিসেডসও, ভস্ম 10,600 একর, জটিল হচ্ছে পরিস্থিতি। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করা যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর জোরাল হয়েছে পদত্যাগের চাপ। তাকে সরানোর কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। হচ্ছে সম্ভাব্য প্রার্থীর তালিকাও। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় দেশটির গণমাধ্যম দ্য টাইমস। এ নিয়ে বিস্তারিত থাকছে রাহান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট ও বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে ব্যাপক চাপে রয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবা বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়টি জোরালো হচ্ছে। টিউলিপ যদি পদত্যাগে বাধ্য হন তাহলে তার জায়গায় নতুন মন্ত্রী বসানোরও চিন্তা করছে তার দল লেবার পার্টি। স্থানীয় সময় শুক্রবার এমন তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। দ্য টাইমস বলছে টিউলিপের বিকল্প বিবেচনা করছেন স্যার কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ মিত্ররা। দুর্নীতির সম্পৃক্ততার কারণে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হলে তার স্থলাভিষিক্ত প্রার্থী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন তারা। গেল সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর এথিক্স বিষয়ক পর্যবেক্ষণকারী সংস্থার কাছে নিজের বিরুদ্ধে প্রকাশ্যে তদন্তের দাবি জানানোর আগেই টিউলিপের বিকল্প প্রার্থীদের চিহ্নিত করেন কর্মকর্তারা। তবে স্টারমার বলছেন টিউলিপের উপর পূর্ণ আস্থা রয়েছে তার। এছাড়া টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা তৈরির বিষয়টিকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন 10 নং ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র। তবে টাইমস এ বিষয়ে নিশ্চিত হতে পেরেছে যে স্টারমারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে টিউলিপের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। গণমাধ্যমটি বলছে 10 নং ডাউনিং স্ট্রিটের জন্য টিউলিপের বিকল্প হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে তাদের মধ্যে রয়েছে রাসেল রিভসের 2 মন্ত্রীর সহকারী। তারা হচ্ছেন অ্যালিস্টার স্টারথান ও ইমোজেন ওয়াকার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। জামায়াতের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি, তবে বিএনপি সহ দেশপ্রেমিক নেতৃত্বকে আঘাত করে এমন বক্তব্য না দিতে দলটির প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যুগ্ম আন্দোলনে বিএনপির সাথে না থাকলেও সরকার পতনের আন্দোলনে জামায়াত যেমন সক্রিয় ভূমিকা রেখেছে, আগামীতেও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিক্রিয়ায় দলটির ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় সমমনা জোটের নেতারা জানান, বৈঠকে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের মূল্য সহ নানা বিষয় আলোচনা হয়েছে। ন্যূনতম সংস্থার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে। আপনি যদি বলেন যে শুধু আপনি দেশপ্রেমিক আর আপনার আর এক বন্ধু দেশপ্রেমিক, তাহলে তো আমাকে বাদ দিলেন না আপনি। এটা তো কষ্ট লাগার কথা আর কি। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন এবং বিরোধী দলীয় জোট একসাথে আন্দোলন করেছি দীর্ঘ 2009 সাল থেকে।
এবং আমাদের জোটের এবং বিএনপির শত শত লোকে মারা গেছে। নেপালের লুম্বিনীতে বৌদ্ধ কালচারাল সেন্টার স্থাপন করবে বাংলাদেশ। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে 6 একর জায়গা দিয়েছে নেপাল সরকার। রাজধানীর উত্তরায় বোধিচারা রোপণ ও শ্মশান প্রতিষ্ঠা অনুষ্ঠানে এই কথা জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এদিকে বোধিচারা এবং স্থায়ী শ্মশান পেয়ে আনন্দিত বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা। বিস্তারিত জানাচ্ছেন কায়েস রহাত। বৌদ্ধ ধর্মমতে যে বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ ধ্যান করে বুদ্ধপ্রাপ্ত হয়েছিলেন তার নাম বোধিবৃক্ষ। শ্রীলঙ্কা থেকে সেই বোধিবৃক্ষের চারা এনে রোপণ করা হয়েছে বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে মহাশ্মশান। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ধর্ম উপদেষ্টা জানান 68 কোটি টাকা ব্যয়ে নেপালের লুম্বিনীতে বৌদ্ধদের জন্য কালচারাল সেন্টার স্থাপন করবে বাংলাদেশ। এর জন্য বাংলাদেশকে বিনামূল্যে 6 একর জায়গা দিচ্ছে নেপাল সরকার। মহান বুদ্ধের বাণীগুলো উৎকীর্ণ আছে, অতএব এখানকার বুদ্ধিস্ট কালচার আমরা নেপালে প্রদর্শন করতে পারবো। এটা আমাদের জন্য, আমরা যে বহুমাত্রিক সমাজে বিশ্বাস করি তার প্রমাণ। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেন, দীর্ঘদিনের জমে থাকা কাজগুলো সম্পন্ন করছে সরকার। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনাগুলো আছে যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। অনুষ্ঠানে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, বোধিবৃক্ষের মাধ্যমে বিহার তার পূর্ণতা লাভ করলো। একই সাথে তাদের দীর্ঘদিনের চাওয়া মহাশ্মশান প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা। আনন্দিত, খুবই আমাদের অনেক দিনের চাওয়া পূরণ হয়েছে। এই সরকারকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। যা সম্প্রদায় সব মিলা, বাঙালি, পাহাড়ি, চাকমা, মারমা যা আছে সব একসাথে থাকতেছে, বসবাস করতেছে, বাংলাদেশের নাগরিক। আমরা এটা দেখে আনন্দ হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মবর্ণের মানুষ তাদের স্ব অবস্থান দেশের উন্নতিতে অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় চীনকে পাশে পাবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শুক্রবার সকালে গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নতুন গণতান্ত্রিক বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখবে চীন বলে আশা প্রকাশ করেন ফারুকী। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন। আপনারা সবাই জানেন যে চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টের সঙ্গে চায়না ইনভলভড। নতুন বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যে আমরা রওনা দিয়েছি, এই রওনার পথে অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে। আপনারা নিশ্চিত থাকতে পারেন। বায়তুল মোকাররমে কথা বলছেন বিশ্ব ইজতেমা নিয়ে জুবায়েরপন্থীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের আজকে এই প্রতিবাদ সমাবেশ রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে না, সারা বাংলাদেশে হচ্ছে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দাওয়াত তাবলীগের মোহাম্মদপুরের প্রতিনিধি মাওলানা ফয়সাল। আপনারা জানেন বাংলাদেশের দাওয়াত তাবলীগের কাজে ওলামায়ে কেরামের রাহনুমাই এটা সবসময় ছিল, আছে
ভবিষ্যতেও থাকবে। যদি কারো ওলামায়ে কেরামের রাহনুমাই, ওলামায়ে কেরামের পথ প্রদর্শক হিসাবে যদি ওলামায়ে কেরামকে মানতে না চায়, তাহলে এদেশে তাদের থাকার কোনো অধিকার নাই। দাওয়াতে তাবলীগ এই মার্কা মসজিদগুলো পবিত্র করছে, ওলামায়ে কেরামের নেতৃত্বে জনগণের ঈমান আমলের হেফাজত করছে, মানুষকে দ্বীনের পথে রাখছে। যখন প্রয়োজন হয় তখন মসজিদের ভিতরে যে সমস্ত নাপাক মানুষ খুনি এবং ঈমান আকিদাকে ধ্বংস করার পায়তারা করে, তখন ওলামায়ে কেরাম জনগণকে সামনে নিয়ে রাজপথে নামে আর তাদেরকে পরিষ্কার করে এদেশ থেকে তাড়িয়ে দেয়, অতীতের ইতিহাস তাই বলে। যারা দেশকে মুক্ত করে পালিয়ে গিয়েছে দিল্লিতে, আজকে ইমানকে ধ্বংস করার পায়তারা করছে, তাদেরকে বলছি, সরকারকে বলছি, অনতিবিলম্বে এদেরকে দিল্লি পাঠান, নাহলে জনগণ আমরা তাদেরকে দিল্লি পাঠিয়ে দেব। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট তরুণ আলেম মাওলানা আফসার মাহমুদ। সম্মানিত ছাত্রবন্ধুগণ, আমরা বিগত সরকারের আমলে 2013 সালে ছাত্র সত্তরে ঘুমন্ত হেফাজতরত মুসলিমদেরকে হত্যা করতে দেখেছি, ঠিক একই কায়দায় অতীত সরকারের প্রশাসন ইস্তেমার ময়দানে আমাদের ছাত্রদেরকে হত্যা করেছে। তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে এ দেশের দাওয়াত ও তাবলীগের কাজ করার নৈতিক অধিকার হারিয়েছে। তারা খুনি, তারা হত্যাকারী, তারা কোনোভাবে দাওয়াত ও তাবলীগের সাথে হতে পারে না। তারা এই দেশে ইস্তেমার নামে কোনো কাজ করতে পারবে না, তারা দাওয়াত ও তাবলীগের নামে কাকতালীয় কোনো কাজ করতে পারবে না। এই দেশে ইস্তেমা একমাত্র আলেম ওলামাদের অধীনেই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন যাত্রাবাড়ি জুনের দাওয়াত ও তাবলীগের দায়িত্বশীল মাওলানা এমদাদুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা কখনো চিন্তা করে উঠতে পারিনি যে 5ই আগস্টের পরে আমাদের ছাত্র ভাইয়েরা অতর্কিতভাবে শাহাদাত বরণ করতে হবে। টঙ্গী মাঠ যখন সরকার অনুমোদিত তরিকায় আমাদের ছাত্ররা এবং সরলমনা তাবলীগের সাথীরা কাজ করতেছিলেন, তখন গভীর রাতে এই বিতর্কিত সাতপন্থীরা আমাদের ছাত্র এবং সাথীবৃন্দকে শাহাদাত বরণ করেছে। বায়তুল মোকাররমে বিশ্ব ইজতেমা নিয়ে কথা বলছিলেন জুবায়েরপন্থীরা, আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পৌষের শেষে সারা দেশেই ঝেঁকে বসেছে শীত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে। এতে অনেকটাই বিপর্যস্ত জনজীবন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। শুক্রবার সকাল 9টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের গতিবেগ ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। গরম কাপড়ে জড়সড় হয়ে কাজে আসলেও যাত্রী পাচ্ছেন না চালকরা। এতটা শীত পড়ছে যে আমরা ওইখান থেকে আসতে পারতেছি না বা গাড়ি চালানো যাচ্ছে না। শীতের কারণে সকালবেলা যাত্রী নেই, ভাড়া পুরো হয় না। আগে 500 টাকা ভাড়া মারতাম, এখন 200 টাকাও ভাড়া হয় না। পঞ্চগড়ে যে এত শীত, বাইক চালানোর কোনো অবস্থানই নেই। চাঁপাইনবাবগঞ্জে বইছে হিমেল হাওয়া। আগুন জ্বালিয়ে কনকনে ঠান্ডায় উষ্ণতা পেতে জড়ো হতে দেখা গেছে অনেককে। সকাল থেকেই জমজমাট ভাপা পিঠার দোকানও। এদিকে জয়পুরহাটেও বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীত উপেক্ষা করেও জীবিকার তাগিদে সকাল থেকেই মাঠে কাজ করছেন কৃষকরা। 2-4টা সিরাধুরা কাপড় পিনতে আসে আলু তুলছি, আর এই তো ঠান্ডা, কম্বল নাই, কাপড় নাই, কিচ্ছু নাই। গরিব মানুষ আমরা কি করবো? ভোর থেকে শীতের মধ্যে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে।
একই চিত্র নওগাঁতে। সূর্য উঠলেও কমেনি ঠান্ডা, কষ্টে পড়েছেন শ্রমজীবীরা। রোদ যতই বাড়ুক তাও ঠান্ডা, হাত পা হেভি ঠান্ডা লাগে। মোটামুটি বাতাসের কারণে শীত বেশি পড়ছে। প্রচন্ড শীত আমাদের এখানে, এখানে শীতের কারণে ভাড়া পুরা খুব কম হচ্ছে, ভাড়া ভুতা হচ্ছে না। শীত নিবারণে সবাইকে সামর্থ্য অনুযায়ী অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ধানের ভরা মৌসুমে বাজারে বেড়েছে চালের দাম। বৃদ্ধি তালিকা রয়েছে নাজিরশাইল ও মিনিকেট। এদিকে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করলেও সাময়িক মজুতদারিকে দায়ী করছেন বাণিজ্য উপদেষ্টা। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে যথেষ্ট যোগান থাকায় অনেকটা কম শীতকালীন শাকসবজির দাম। সপ্তাহের বাজার পরিস্থিতি জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দেশ জুড়ে চলছে আমনের ভরা মৌসুম। বাজারে রয়েছে যথেষ্ট চালের যোগান, তবে দাম কমার পরিবর্তে অযৌক্তিকভাবে বাড়ছে আতপ, নাজিরশাইল ও মিনিকেটের দাম। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ কারণ বাজারের ব্যবসায়ীরা বলছেন, মজুত করে কারসাজি করছেন রাইস মিলের মালিকেরা। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, কেন চালের দাম বাড়বে? বাড়ার কোনো প্রশ্ন উঠে না। এটা সরকার যদি ভালো মতন ক্ষতি দেখে, যেখানে বড় বড় মেল চাতাল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওইখানে যাক। আমরা সত্যি বলতে কাস্টমারদের কাছে যখন দাম বলি, তারা বলতেছে আপনি তারা কনফিউজ। আপনারা কি বলতেছেন, 74 টাকা, 76 টাকা, 75 টাকা করে, যে অরিজিনাল এক নম্বরটা, আর এখন বলেন কি আপনারা 80 টাকা। চালের অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে অস্বস্তিতে রয়েছে ক্রেতারা। গত মাসে নিচে 1 রেট, এখন এবার আইসা দেখতেছি যে আপনার বস্তা প্রতি 400 টাকা 500 টাকা বেড়ে গেছে। যত সব সমস্যা তো আমাদের, ওনাদের তো কোনো সমস্যা নাই। 20 দিন আগে চাল কিনছি, 1 বস্তা চাল কিনছি, তখন মনে হয় 3400 টাকা কিনছে, আর এখন হচ্ছে 1 বস্তা চাল 60,000 টাকা। 1 বস্তা চাউল বাড়ছে 600 টাকা। এদিকে অনেকটাই কমেছে শীতকালীন শাকসবজির দাম। 15-20 টাকা কেজিতে মিলছে বেশিরভাগ সবজি। এতে বাজার করে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, সামনের দিনে আরো কমে আসতে পারে দাম। ফুলকপি 10 টাকা 20 টাকা পিস, তারপরে সিম 30 থেকে 45 টাকার ভিতরে পাইতেছে, টমেটো 50-60 টাকার ভিতরে আইসা পড়ছে। আলু, নতুন আলু যেগুলো শীতের সবজি, টমেটো আলু বিশেষ করে, এগুলা ভরপুর আসতেছে, আরো আসবে, আরো দাম কমবে। বাজারে সব পণ্য আমদানি আছে থাকার কারণে আপনার সবজির দামটা বর্তমানে কিন্তু কম। তবে চাল, ডাল, তেল সহ নিত্য পণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান সাধারণ মানুষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে চালের বাজার। গত 2 সপ্তাহে 3 দফায় বেড়েছে সব ধরনের চালের দাম। এতে চরম ভোগান্তিতে ক্রেতা। দোষেন মিল মালিক সিন্ডিকেট ও বাজার মনিটরিং এর দুর্বলতাকে। আর মিলার ও ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বেড়েছে। সহকর্মীদের তথ্যচিত্রে টুম্পা আফরোজা রিপোর্ট। কুষ্টিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার, লাফিয়ে বাড়ছে দাম। গত 2 সপ্তাহে 3 দফায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। সরু মিনিকেট চাল কেজিতে 4 টাকা বেড়ে 78, কাজললতা কেজিতে 5 টাকা বেড়ে 72, আর মোটা 28 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এদিকে চালের এমন অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানেন না বলছেন খুচরা বিক্রেতারা। অভিযোগের তীর মিল মালিকদের দিকে। প্রত্যেকটা চালের দামই বৃদ্ধি। মিল মালিকরা বলছে যে ধানের দাম অতিরিক্ত বেশি হয়ে গেছে। এক মণ মিনিকেট ধানের দাম বলে 1900 থেকে 2000 টাকা হয়ে গেছে মিনিকেট ধান, তাও পাওয়া যাচ্ছে না ধান। অন্যদিকে চালের বাজারের এমন অস্থিরতায় ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিক সিন্ডিকেট ও বাজার মনিটরিং এর দুর্বলতাকে। যদি এইভাবেই চাউলের দাম বাড়তে থাকে, তা আমার মনে হয় চাউল 100 টাকা কেজি জনগণের খাওয়া লাগবে। 1 সপ্তাহের ব্যবধানে চালের দাম 3 বার পর্যন্ত বাড়ে, এটা কেমন বাড়া? এই বাড়াটা আসলেই অস্বস্তিকর। নওগাঁয়ও অস্থির চালের বাজার। আমনের মৌসুমের আগে খুচরা বাজারে চালের দাম গত 2 সপ্তাহে কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে। এতে কিছুটা উদ্বিগ্ন ক্রেতা। গত 2 সপ্তাহে কাটারি ভোগ চাল প্রকারভেদে 68 থেকে 75 টাকার জায়গায় 75 থেকে 80, জিরাশাইল 68 থেকে 70 এর জায়গায় 70 থেকে 75, এবং স্বর্ণা 56 থেকে 58 এর জায়গায় 58 থেকে 62 টাকায় বিক্রি হচ্ছে। মূল্য বৃদ্ধি নিয়ে নওগাঁর ব্যবসায়ীরা অবশ্য বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, ধানের দাম বাড়ায় খুচরা ও পাইকারিতে চালের দাম বেড়েছে। মিল মালিকরাও বলছেন একই কথা। বাজারে ধানের দাম বাড়ায় কৃষক কিছুটা খুশি হলেও চালের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে ক্রেতারা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ওজন স্তরের সুরক্ষায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP-র কোটি কোটি টাকা লোপাট করেছেন
আসাদুজ্জামান নামের এক প্রতারক। কাগজপত্র এয়ার কন্ডিশনকে পরিবেশ বান্ধব গ্যাসে রূপান্তর দেখিয়ে জাতিসংঘের সহযোগিতা নিয়েছেন তিনি, অথচ তার প্রতিষ্ঠান চালু হয়নি আজও। এমন কর্মকাণ্ডে জড়িত খোদ পরিবেশ অধিদপ্তরও। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর আরও তথ্য। সোলামান স্বপনের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। বাস্তবে মুরগির খামার, অথচ এয়ার কন্ডিশনারের গ্যাস পরিবেশ বান্ধবে রূপান্তরকারী প্রতিষ্ঠান হিসেবে দেখানো হয়েছে। নাম দেওয়া হয়েছে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। খামারের তালাবদ্ধ একটি রুমে কয়েকটি অকেজো যন্ত্রাংশ পড়ে থাকলেও বেশিরভাগ রুমই ফাঁকা। অথচ এখানে 2002 সাল থেকে 2012 সাল পর্যন্ত চীন, কোরিয়া থেকে আমদানি করা এয়ার কন্ডিশনার পরিবেশ বান্ধব গ্যাস রূপান্তরের সরঞ্জাম বসানো হয়েছে বলে দেখানো হয়েছে কাগজপত্রে। 115 জন কর্মকর্তা কর্মচারী রীতিমতো গবেষণা, পরীক্ষা নিরীক্ষা সহ পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস R22 বন্ধ করে R410 রূপান্তরের নামে লাখ লাখ ডলার সহযোগিতা নিয়েছে জাতিসংঘ থেকে, যা বাংলাদেশি টাকায় কয়েক কোটি টাকা। প্রতিষ্ঠানটি দেখভালের জন্য থাকা একমাত্র ব্যক্তি বলছেন, এমন কোনো কার্যক্রম হয় না এখানে। এখন পর্যন্ত কোনো কিছু হয় এখানে? না, হয় নাই। এমনিতে কোনো শ্রমিক ট্রমিকও নাই 5 বছর ধরে, শুধু আপনি একাই? শ্রমিক যে ভাঙ্গাচুরি করে এর জন্য চালু করতেছে না। এলাকাবাসীও দেখেনি কোনো শ্রমিক বা কার্যক্রম। শুনছি তো কাম শুরু করব, এখনো কাম শুরু এখনো করে নাই। দায়িত্ব আছে একজন লোক। এর বাইরে কোনো শ্রমিক নাই? না না না, এর বাইরে কোনো শ্রমিক নাই। না, এখানে আমরা কোনো শ্রমিক টমিক কেউ দেখি না। ব্যানারে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে দাবি করা হয় রীতিমতো চলছে প্রতিষ্ঠানটি। শ্রমিক কর্মকর্তারা আসবেন কিছুক্ষণের মধ্যে। জি, আমাদের ছেলেপেলে যাচ্ছে তো, আমাদের রানিং আছে তো, আমাদের শুনতেছে তো। এই আপনি হয়তো ঘন্টাখানেক মধ্যে ওরা পৌঁছে যাবে। আমাদের মোহাম্মদপুর অফিস থেকে প্রতিদিনে ওরা গিয়ে এখানে কাজ করে। এবার শ্রমিক কর্মকর্তাদের অপেক্ষায় দেশ টিভি টিম। দুপুর গড়িয়ে গেলেও দেখা মেলে না কারো। পরবর্তীতে মোবাইল ফোন নম্বরটিতে যোগাযোগ করা হলেও রিসিভ করেনি কেউ। এবার প্রতিষ্ঠানটির মালিক অর্থলোপাটের হোতা আসাদুজ্জামানের মুখোমুখি হতে চাই আমরা। দেশ টিভির উপস্থিতি বুঝতে পেরে মোহাম্মদপুরের প্রধান অফিস থেকে সটকে পড়েন আসাদুজ্জামান ও তার সহযোগীরা। প্রতিষ্ঠান চালু হয়নি, তবে ইউএনডিপি থেকে পাওয়া অর্থ সঠিকভাবেই খরচ করেছেন বলে মোবাইল ফোনে দাবি করেন তিনি। ওখানে যে টাকা তার চাইতে বেশি আমি খরচ করেছি, ওখানে হচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই এখানে তো এই যে হাঁস, মুরগি, কবুতর এছাড়া কিছু দেখতে পাচ্ছি না। না, ভিতরে তো আমার এটা ফ্যাক্টরি তো এখনো পাইনি, আমি প্রিফেজ লাইনটা পাই নাই, যে কারণে এখনো পুরোপুরিভাবে চালু করতে পারছি না। চালু না হওয়া প্রতিষ্ঠানটি পরিদর্শনের সময় কার্যক্রম ছিল বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। এমনি আপনারা কি প্রজেক্টটা পরিদর্শন করছিলেন অনুদানটা দেওয়ার আগে? ওই কারখানা কি আছে ঠিকঠাক, মেশিন টেশিন আছে? আমরা লাস্ট যখন করছি তখন ছিল, লাস্ট করছি আমরা গত বছরে তখন ছিল। স্বৈরাচার হাসিনা সরকারের দোসর হওয়ায় শুধু ইউএনডিপির অর্থ লোপাটি নয়, বাংলাদেশের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন ব্রামার সভাপতিও বনে যান প্রতারক আসাদুজ্জামান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। বায়তুল মোকাররমে বিশ্ব ইজতেমা নিয়ে কথা বলছিলেন জুবায়েরপন্থীরা। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে।